رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কুরআন শিক্ষার অষ্টম ক্লাস। আজকের আলোচনার বিষয় হল সাকিন বা যজমের পরিচয় ও কলকলা হরফের ব্যবহার। আজকে আমাদের বিশুদ্ধ কোরআন শিক্ষা ক্লাসের অষ্টম পাঠ। অষ্টম পাঠে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে সাকিন বা যজমের পরিচয়। সাকিন বা যজমের পরিচয়। আচ্ছা, এখানে আমরা পড়া শুরু করার আগেই একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। আসলে এই যে সাকিন বা যজম যে আমরা বলছি, এই দুইটা পরিভাষাই ভুল। আসলে আমাদের এটা শেখা উচিত ছিল এইভাবে যে আমরা এটাকে বলছি হচ্ছে সুকুন। তো সাকিন বা যজম এই দুইটা পরিভাষায় একরকম গন্ডগোল আছে, কিন্তু তারপরেও আমরা এই পরিভাষায় শিখি বা এই পরিভাষায় লিখি, এভাবেই সবকিছু আমরা ব্যবহার করি, কারণ এভাবেই ব্যবহার হয়ে আসছে। মানে সর্বজন ব্যবহার যদি করে তাহলে এক সময় একটা ভুল জিনিসও সেটা মানে সঠিক হিসাবেই ব্যবহার হয় আর কি। তো এই জায়গা থেকে আমরা যেহেতু সাকিন বা যজম এই পরিভাষাটা ব্যবহার করে অভ্যস্ত, এই জন্য আমরা এটাই রেখেছি, সাকিন বা যজমই লিখেছি। তবে আমাদের শেখার ক্ষেত্রে মনে রাখতে হবে, এবং আপনি খেয়াল করবেন যে আমরা এটা শেখার পরেও অনেক সময় সেই সাকিন বা যজমই বলে ফেলবো, সুকুন আর বলতে পারবো না। আসলে মূলত আমরা যে চিহ্নটা শিখবো এর পরে আমরা চিহ্নটা দেখব, এই চিহ্নটার নাম হচ্ছে সুকুন। চিহ্নটার নাম হচ্ছে সুকুন। আচ্ছা, আর সুকুন কোন হরফের উপর হওয়া, কোন হরফের উপর যখন সুকুন হয় তখন সেই হরফকে সাকিন বলা হয়। সাকিন মানে যেই হরফ সুকুন হয়েছে, সাকিন মানে হচ্ছে সুকুন যুক্ত। তাহলে মূলত চিহ্নটার নাম হচ্ছে সুকুন। চিহ্নটার নাম হচ্ছে সুকুন। আর সুকুন যেই হরফে হয় সেই হরফকে বলা হয় সাকিন। সুকুন যেই হরফে হয় সেই হরফকে বলা হয় সাকিন। অর্থাৎ বা এর উপর যদি একটা সুকুন হয় তাহলে বা হরফটাকে আমরা বলি হচ্ছে সাকিন। অর্থাৎ বা হচ্ছে সুকুন যুক্ত হরফ। তায়ের উপর যদি একটা সুকুন দিই আমরা, চিহ্নটার নাম সুকুন, কিন্তু তায়ের উপর যে এই সুকুনটা হয়েছে এই জন্য এই সুকুন যুক্ত হরফটাকে আমরা বলছি হচ্ছে সাকিন। আচ্ছা, আর যজমের পরিভাষাটা আরো বেশি ভুল। আমরা যে যজম বলি এই যজমের পরিভাষাটা আরো বেশি ভুল। কেন? যজম বলা হয় সাধারণত শব্দের শেষ হরফে যখন আমরা থেমে যাই তখন যে সাকিন হয়, সুকুন হয়। শব্দের শেষ হরফকে যে আমরা সুকুন করছি, শব্দের শেষ হরফ যে সুকুন হচ্ছে, এই হরফটার এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে যজম। তো এখন আমরা পরবর্তীতে আমার নিয়ম কানুন যদি আমরা শিখি সেখানে দেখব যে একটা জবর আছে, কিন্তু থেমে যাওয়ার কারণে সেই জবরটা সুকুনযুক্ত হয়ে যাচ্ছে। হরফের শেষে, একেবারে শব্দের শেষে, বাক্যের শেষে একটা হরফে জের আছে, জের থাকার পরেও থামার কারণে নিয়ম অনুযায়ী সেখানে সুকুন হয়ে যাচ্ছে। তার মানে একদম শেষে যে এই যে বিভিন্ন নিয়ম কানুনের কারণে থামার কারণে সুকুন হয়, এই ব্যাপারটাকে বলা হয় যজম। তাহলে জবর থাকছে তারপরেও সুকুন হচ্ছে, জের থাকছে তারপরেও সুকুন থাকছে, সুকুন থাকলেও সুকুন হবে, এরকম অবস্থা। তার মানে সুকুন ছাড়াও সুকুন হতে পারে শেষ হরফে, যদি জবর জের পেশ এরকম থাকে, দুই জের দুই পেশ এরকম থাকে, তারপরেও সুকুন হয়ে যায়। এই যে শব্দের শেষ বর্ণটা, সেন্টেন্সের একেবারে শেষ বর্ণটা এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে, এই পরিবর্তনটাকে বলা হয় যজম। সুতরাং আমরা ব্যবহার করলেও আমাদেরকে একটু বিশুদ্ধ শেখার তাগিদে এটা মনে রাখতে হবে
যে চিহ্নটার নাম সাকিন বা যজম নয়, চিহ্নটার নাম হচ্ছে সুকুন। সুকুন যেই হরফের উপর হয় সেই হরফকে বলা হয় সাকিন। আর একদম শেষের হরফে থামার কারণে, ওয়াকফের কারণে যদি সুকুন হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় যজম। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই যে এত আমরা নামধাম শিখলাম, আসলে চিহ্নটা কি? চিহ্নটা কি? চিহ্নটা এখানে উদাহরণ দিয়ে দেখানো আছে, দেখেন এখানে। এই যে আমরা লিখছি হামজা এবং লাম লিখলাম আমরা, লামটা লাল রং দিয়ে লেখা আছে, এর উপরে আমরা দেখেন একটা কমার মতো চিহ্ন ব্যবহার করেছি, কমা চিহ্নের মতো। বাংলায় যেমন আমরা কমা ব্যবহার করি, সেই কমা চিহ্নের মতো একটা চিহ্ন আমরা ব্যবহার করেছি। তো এখানে এই যে চিহ্নটা ব্যবহার করছি, এই চিহ্নটার নাম হচ্ছে সুকুন। এই চিহ্নটার নাম হচ্ছে সুকুন। তো সুকুন শব্দের অর্থ হচ্ছে স্থির হওয়া বা থেমে যাওয়া। সুকুন বা আমরা যে এমনি হচ্ছে আমরা আমাদের কথাবার্তায় সুকুন বিষয়টা, সুকুন কথাটা আমরা ব্যবহার করি যে আমি সুকুন পাচ্ছি না। সুকুন মানে হচ্ছে শান্তি, একেবারে শান্ত হয়ে যাওয়া, স্থির হয়ে যাওয়া, থেমে যাওয়া। এই যে সুকুন চিহ্নটাকে আমরা সুকুন এই জন্যই বলছি কারণ যেই হরফের উপর এই সুকুন চিহ্ন হয় তার মাখরাজ উচ্চারণ করার সময় তার উচ্চারণটা কিছুটা কিছুক্ষণ যেন স্থির হয়ে যায়। একেবারে সম্পূর্ণ দুইটা হরফ একসাথে উচ্চারণ না করা পর্যন্ত এই দুইটা হরফের মাখরাজের বিষয়টা কিছুক্ষণ স্থির হয়ে যায়। এই জন্য সুকুন চিহ্নটাকে সুকুন বলা হয়। সুকুন মানে হচ্ছে স্থির হয়ে যাওয়া বা থেমে যাওয়া। তো যেই হরফের উপর এই সুকুন চিহ্ন আছে সেই হরফটাকে তার আগের হরফ দিয়ে মিলিয়ে পড়া, এটা হচ্ছে সুকুনের কার্যপদ্ধতি। সুকুনের কার্যপদ্ধতি। তাহলে সুকুন কিভাবে কাজ করে? এখানে আমরা উচ্চারণ করছি এরকম যে হামজা লাম জবর আল, লামের উপর যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে সুকুন বলা হয়। লামের উপর যে চিহ্নটা আছে লাল কমার মতো, এই চিহ্নটাকে আমরা বলছি হচ্ছে সুকুন। আসলে সুকুনের ব্যবহারটা কি বাংলায় যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। বাংলায় সুকুনের ব্যবহারটা হচ্ছে হর্ষ চিহ্নের মতো। বাংলায় সুকুনের ব্যবহারটা হচ্ছে হর্ষ চিহ্নের মতো। যেমন আমরা যদি হর্ষ চিহ্নের বিষয়টা দেখি, যেমন আমরা কোন হরফে যদি হর্ষ চিহ্ন ব্যবহার করি, কোন হরফে যদি আমরা হর্ষ চিহ্ন ব্যবহার করি, যেমন বাংলায় আমরা একটা বানান লিখতে চাই, যদি বাংলায় যদি আমরা বানান লিখি হচ্ছে ফিক, ফিক, তো আমরা দেখি যে শেষের হয়ে একটা নিচে ছোট্ট একটা দাগ মতো দেয়া থাকে। তো এই দাগটাকে আমরা বলি হর্ষ চিহ্ন। বাংলায় হর্ষ চিহ্ন অবশ্যই চেনেন আপনারা, আশা করি কারোর এই বিষয়ে কোনো সমস্যা থাকার কথা না। তো বাংলায় হর্ষ চিহ্নের ব্যবহারটা কেমন? হর্ষ চিহ্নের ব্যবহারটা হচ্ছে কোন হরফের উচ্চারণকে, কোন বর্ণের উচ্চারণকে যদি আমরা টেনে ধরতে চাই। যেমন আমি যদি আপনাদের একটু উদাহরণ দিই, আমরা যে আহ আমরা যে সংখ্যাগুলো লিখি, এই সংখ্যাগুলোর যে বানান, এই বানানগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, যেমন আমরা 11, 12, 13, 14, 11, 12, 13 এই যে বানানগুলো লিখি, এখানে 11 বানানটা হচ্ছে এ গয়াকার রয় ওকার, 11 রয় ওকার এমন বানানও লেখা যেতে পারে। আবার এ গয়াকার র, এটাও কিন্তু শুদ্ধ বানান, এটার উচ্চারণ হচ্ছে 11। 12 বানান বয়াকার র, এরকমও লেখা যেতে পারে। আবার বয়াকার রয় ওকার 12, দুইটা বানানই কিন্তু বিশুদ্ধ বানান। এখন তার মানে বয়াকার র আমরা যদি বলি তাহলে এটার উচ্চারণ হচ্ছে 12। আবার এটারই উচ্চারণ হচ্ছে, দেখেন আমরা যখন শনিবার রবিবার লিখছি তখন বয়াকার র এটার উচ্চারণ কিন্তু বার। আচ্ছা, এখন এই যে শনিবার রবিবার সোমবার এটা যে আমরা লিখছি, এখানে যদি কেউ দুষ্টুমি করে বলতে চাই যে শনিবার, এটা বয়াকার র লেখা আছে, সুতরাং আমরা এখানে শনিবার না বলে শনিবারও বলবো। রবিবার বয়াকার র লেখা আছে, তো রবিবার না বলে আমরা রবিবারও বলবো। তো আপনি তার দুষ্টুমিটা ঠেকাবেন কিভাবে? দুষ্টুমিটা ঠেকানোর একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি এই রয়ের নিচে একটা হর্ষ চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু এই রয়ের উচ্চারণটা আর এইরকম রয় ওকার উচ্চারণ হওয়ার সুযোগ নাই। এই উচ্চারণটা এখানে থেমে যাবে, বয়াকার র বার একেবারে এইরকমই উচ্চারণ করতে হবে তখন আপনাকে। তো এই যে রয়ের উচ্চারণটাকে আমরা থামিয়ে দিচ্ছি, রয়ের উচ্চারণটা যে আর
বা রো এমন হতে পারবে না, রয়ের উচ্চারণটা রো, এর সাথে আর কোনো কার যুক্ত হতে পারবে না। রয়ের নিচে যখন আমরা একটা হর্ষ চিহ্ন দিয়ে দিব তখন সেই রয়ের সাথে আর কোন রকম কোন কারের ব্যবহার করা যাবে না। না আকারের উচ্চারণ করতে পারবেন সেই রয়ের সাথে, না ওকারের উচ্চারণ করতে পারবেন, উকারের উচ্চারণ করতে পারবেন, আর কোনো উচ্চারণ সেই রয়ের সাথে কিন্তু আপনি করতে পারবেন না। কখন? যখন সেই রয়ের নিচে আপনি একটা হর্ষ চিহ্ন দিয়ে দিবেন, ছোট্ট একটা দাগের মতো চিহ্ন। আচ্ছা, তো অনুরূপ আরবিতে এই হর্ষ চিহ্নের অনুরূপী আরবিতে আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটার নামই হচ্ছে সুকুন। বাংলায় যেমন রয়ের সাথে যখন আপনি হর্ষ চিহ্ন ব্যবহার করবেন তখন সেই রয়ের সাথে যেমন আপনি আর কোন রকম কোন কার ব্যবহার করতে পারবেন না, অনুরূপ ভাবে আরবিতে কোন বর্ণের উপর যদি সুকুন চিহ্ন আমরা দিই তাহলে এই সুকুন ব্যবহার করার পর এই বর্ণেও কোন রকম কোন কার ব্যবহার করতে পারবো না। আরবিতে কার কি? আরবিতে কার হচ্ছে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ। সুতরাং যেই বর্ণের উপর সুকুন হচ্ছে সেই বর্ণে আমরা আর জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ অর্থাৎ হরকত বা তানমিন কোনো কিছু ব্যবহার করতে পারবো না। এখন একটা বর্ণকে এইরকম ভাবে কোনো কিছুই না ব্যবহার করে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ ব্যবহার না করে আপনি কিভাবে উচ্চারণ করবেন? এটাকে তো উচ্চারণ করতে হবে। তো উচ্চারণ করার মতো যেহেতু জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ নাই এই বর্ণে, সুতরাং সুকুনের উচ্চারণ পদ্ধতি হচ্ছে এর জন্য জবর জের পেশ ধার করতে হবে। তো ধার করব কার থেকে? তার আগের যেই বর্ণ আছে, তার ডান দিকে যেই বর্ণ আছে সেই বর্ণের যেই জবর জের পেশ আছে সেই জবর জের পেশ দিয়েই এই হরফটাকে উচ্চারণ করতে হবে। সুতরাং সুকুনের উচ্চারণ পদ্ধতি হচ্ছে তার আগের জবর জের বা পেশ এইটা দিয়ে সুকুনকে ধরে পড়তে হবে, সুকুন যুক্ত হরফকে ধরে নিতে হবে, অর্থাৎ দুইটা হরফকে একসাথে পড়তে হবে। এখানে যদি আমরা খেয়াল করি দেখেন আপনারা, এই যে লাল রং দিয়ে যে লামটা লেখা, এই লামের উপর কিন্তু আমরা একটা সুকুন চিহ্ন ব্যবহার করেছি, কমার মতো যে চিহ্নটা। তো এই চিহ্নটা ব্যবহার করার কারণে এই লামের উপর কিন্তু আর কোনো জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ কিন্তু আর ব্যবহার হয়নি। তো যখন হয়নি তাহলে এটাকে উচ্চারণ করব কিভাবে? উচ্চারণ করব এর আগে যে হামজা আছে, আলিফের উপর জবর দেওয়ার কারণে তো এটা হামজা, এই হামজার যে জবর আছে এই জবর দিয়েই এই লামকে উচ্চারণ করতে হবে। সুতরাং উচ্চারণটা হবে এমন, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। কারণ হামজা জবর হয় আ, আর লাম মানে হচ্ছে বাংলায় ল। এখন লামে যেহেতু কোনো জবরদের পেশ নাই, সুতরাং সেই লয়ে কোনো আকার না হয়ে সুকুন থাকার কারণে বরং সেই লয়ে হর্ষ চিহ্ন হবে। তো লয়ে যদি আপনি হর্ষ দেন তাহলে বাংলায় উচ্চারণটা কেমন হবে? হামজা জবর আ আর লয়ে হর্ষ মানে লটাকে সেই আয়ের সাথে ধরে নিতে হবে, তাহলে হামজা লাম জবর আল। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এরপর আমরা এখানে যদি দেখি আবার এই লাল রং দিয়ে যে লামটা লেখা, এই লামের উপর যে চিহ্নটা ব্যবহার করলাম এটার নাম হচ্ছে সুকুন। এখন এটাকে আমরা উচ্চারণ করবো কিভাবে? এই লামের উপর কিন্তু কোনো জবরজের পেশ নাই, এই লামের উপর, এই লামের উপর যেহেতু কোনো জবরজের পেশ নাই তাহলে এটাকে উচ্চারণ করতে হবে তার আগের হরফের জবরজের পেশ দিয়ে। আগের হরফ হচ্ছে বা, বায়ে আছে হচ্ছে পেশ, এই বায়ের পেশ দিয়েই লামকে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা কিভাবে পড়বো? বা লাম পেশ, বা লাম পেশ বুল, বা লাম পেশ বুল, বা পেশ বু আর লাম মানে হচ্ছে বাংলায় ল, তাহলে বুল, বা লাম পেশ বুল। আচ্ছা, এরপরে দেখেন বাজের বি লিখেছি, এরপরে আমরা যদি লামের উপর একটা সুকুন চিহ্ন দিই তাহলে এই লামকে কিন্তু আগের বা দিয়ে আমাদেরকে ধরে পড়তে হবে। তাহলে বা লাম জের বিল, বা লাম জের বিল। আচ্ছা, এইভাবে আমরা সুকুন বা জজমের উচ্চারণটা করব। আরো যদি আমরা উদাহরণ দেখি, এখানে দেখেন আমরা যে একটা শব্দ লিখছি, এখানে আছে হচ্ছে লাম পেশ লু, প্রথমে সোজা দাগটা হচ্ছে লাম, কারণ এটা তার পরবর্তী বর্ণের সাথে যুক্ত আছে, হামজা হলে এটা যুক্ত থাকতো না। লাম পেশ লু, এরপরে হাই আছে হচ্ছে সুকুন, মানে হাই কিন্তু আর কোনো জবরজের পেশ আমরা ব্যবহার করিনি। তো যখনই হাই কোনো জবরজের পেশ ব্যবহার হয়নি এটাকে উচ্চারণ করতে হবে আগের লামের পেশ দিয়ে। সুতরাং লাম হা পেশ লু, এইভাবে উচ্চারণ করতে হবে, লাম হা পেশ লু, কারণ লাম পেশ হচ্ছে লু আর হা মানে হচ্ছে বাংলায় হ, তাহলে লয়ে হস্যু আর হ যদি আমরা উচ্চারণ করি তাহলে লু, লাম হা পেশ লু, এইরকম। আচ্ছা,
এরপরে এখানে আমরা দুইটা হরফ দেখছি, একটা হচ্ছে হা আর এরপর হচ্ছে ইয়া। ইয়াতে সুকুন ব্যবহার করেছি আমরা, সুতরাং এটাকে আমরা বলবো কি, হা ইয়া পেশ হুই। কারণ ইয়াতে কোনো জবরজের পেশ না থাকার কারণে হায়ের পেশ দিয়ে ইয়াকে উচ্চারণ করতে হবে। হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই, হা পেশ হু। আর ইয়া মানে হচ্ছে বাংলায় রস্বই, তাহলে হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখছি যে বা আর ওয়াও লেখা। বায়ের নিচে আছে আছে হচ্ছে জের, আর ওয়াওতে যেহেতু সুকুন, সুতরাং ওয়াওটাকে আগের বা দিয়েই উচ্চারণ করতে হবে। বায়ের যে জের আছে সেই জেরের সাহায্যেই উচ্চারণ করতে হবে, কারণ যখনই কোনো বর্ণের উপর সুকুন আছে তখন সেটার সাথে আর কোনো জবরজের পেশ হওয়ার সুযোগ নাই। সুতরাং এটাকে উচ্চারণ করতে হবে বাজের বি। আর ওয়াও মানে যদি আমরা ও বলি, তাহলে বা ওয়াউজের বিউ, বয়ে রস্বইকার এরপর হচ্ছে ও, বিউ, বা ওয়াউজের বিউ, বা ওয়াউজের বিউ। এই যে ওয়াও এর উপর যেই চিহ্নটা আছে কমার মতো, এই চিহ্নটাকে আমরা বলছি হচ্ছে সুকুন। আচ্ছা, এরপর এখানে লেখা আছে যে সাকিন বা যজমের উপরের প্রতীক ছাড়াও আরেকটা প্রসিদ্ধ প্রতীক রয়েছে। উপরের প্রতীক ছাড়াও আরেকটা প্রসিদ্ধ প্রতীক রয়েছে। আরেকটা প্রসিদ্ধ প্রতীক হচ্ছে এই যে আপনারা এই পাশে দেখেন, এখানে হচ্ছে একটা গোল চিহ্নের মতো। গোল চিহ্নটাও ব্যবহার করা হয় সুকুন হিসাবে। গোল চিহ্নটাও সুকুন হিসাবে ব্যবহার করা হয়, অক্ষরের হরফের উপর একটা গোল চিহ্ন। আচ্ছা, গোল চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে গোল চিহ্ন যদি আমরা দেখি, আর সুকুনের ক্ষেত্রে আরো একটা চিহ্ন ব্যবহার করা হয়। আরো একটা চিহ্ন ব্যবহার করা হয়, সেটা যদি আপনাদেরকে একটু দেখাই। সুকুনের ক্ষেত্রে আমরা এইরকম একটা চিহ্ন ব্যবহার করি, এরকম। আমরা যদি বলি যে উল্টা ভি এর মতো চিহ্নটা আর কি, উল্টা ভি এর মতো একটা চিহ্ন ব্যবহার করি সুকুনের ক্ষেত্রে। আমাদের দেশীয় উপমহাদেশের ছাপা কোরআনে এই চিহ্নটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সুকুনের ক্ষেত্রে। যেমন এইভাবে লেখা থাকে, বায়ের উপর এইরকম একটা চিহ্ন দেয়া থাকে, তখন এটাকে আমাদের পড়তে হবে হামজা বা জবর আব, হামজা বা জবর আব। আচ্ছা, তাহলে সুকুনের ক্ষেত্রে মোট তিনটা চিহ্নের ব্যবহার পেলাম আমরা। প্রথমে একটা দেখেছি আমরা এরকম কমার মতো চিহ্ন, এরপরে আরেকটা দেখলাম যে হরফের উপর এরকম একটা গোল চিহ্ন থাকতে পারে, একটা গোল দেওয়া থাকতে পারে, এরকম একটা গোল। আর আরেকটা হচ্ছে আমাদের দেশীয় ছাপা কোরআনে সাধারণত এইরকম থাকে, উল্টা ভি এর মতো, উল্টা ভি এর মতো। তাহলে এই তিনটা চিহ্ন সুকুনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের দেশীয় ছাপা কোরআনে উল্টা ভি এর মতো চিহ্নটাই বেশি থাকে। আর আরব দেশের যে ছাপা সেগুলোতে সাধারণত কমা বা এই গোল চিহ্নের বিষয়টা বেশি থাকে। তো আমরা যেই অ্যাপস ব্যবহার করি এখন মোবাইলে, মোবাইলে যে অ্যাপস গুলো ব্যবহার করা হয়, মোবাইলে যে অ্যাপস গুলো ব্যবহার করা হয় সেটাতে সাধারণত আমাদের এখন এই যে আমরা গোল চিহ্ন এবং কমার মতো যে চিহ্নটা ব্যবহার করলাম, এটা বেশি থাকে। গোল চিহ্ন এবং কমার মতো চিহ্নটা এটা বেশি থাকে হচ্ছে অ্যাপসে এবং আরব দেশীয় ছাপা কোরআনে। আর যেটা উল্টা ভি এর মতো চিহ্নটা সুকুনের, সে চিহ্নটা আমাদের উপমহাদেশীয় ছাপাতে বেশি থাকে আর কি। তো আমাদেরকে তিনটা চিহ্নই মনে রাখতে হবে। আচ্ছা, এখন তাহলে সাকিন বা যজম, যদিও কথাটা সুকুন বলবো আমরা, সুকুন, সুকুনের তিনটা চিহ্ন রয়েছে। একটা হচ্ছে কমার মতো, আর একটা হচ্ছে গোল চিহ্ন, আর একটা হচ্ছে উল্টা ভি এর মতো। আচ্ছা, এখন একটু এলোমেলো লাগতে পারে, যখন কমার মতো চিহ্ন আছে এটা তো দেখতে কিছুটা পেশের মতো দেখতে। তাহলে যদি পেশ থাকে, পেশও হরফের উপরে থাকে, আবার কমার মতো চিহ্নটাও হরফের উপরে থাকছে, তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দেখবেন আমরা যখন পেশ লিখছি তখন পেশের এই মাথাটা, গোল মাথাটা কিন্তু ফাঁকা থাকে, গোল মাথাটা ফাঁকা থাকে। আর যেটা সুকুন, এই সুকুনের গোল মাথা কিন্তু ফাঁকা নাই, একেবারে কমার মতোই লেখা। আমরা যে কমা লিখি, কমা কি আমরা গোল করে দিই, মাথাটা ফাঁকা করে দিই? বিষয়টা কিন্তু এমন না। কমা শুধুমাত্র একটা গোল, একটা বিন্দুর মতো হয় মাথাটা, কখনোই সেই বিন্দুর মধ্যে ফাঁকা জায়গা থাকে না। কিন্তু যেটা পেশ ব্যবহার করছি আমরা, সেই পেশের মধ্যে কিন্তু ফাঁকা জায়গা থাকে। এটা হচ্ছে এই কমা, সুকুন আর পেশের পার্থক্য। তো এটা আমরা কিভাবে পড়বো? সিন আর লাম আছে, লামে যেহেতু সুকুন আছে, আগের সিন দিয়ে আমাদেরকে ধরে পড়তে হবে। সিন লাম জবর সাল, সিন লাম জবর
সাল। এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে হা আর লাম। হ্যাঁ লাম জবর হাল, হ্যাঁ লাম জবর হাল। এর পরেরটা হচ্ছে হা আর মিম। মিমে যেহেতু সুকুন, তাহলে তার আগের হা দিয়ে আমাদেরকে এটা ধরে পড়তে হবে। তাহলে হায়ের জবর দিয়ে যদি আমরা মিমকে পড়ি, তাহলে পড়তে হবে হা মিম জবর হাম। কারণ হা জবর হা আর মিম মানে হচ্ছে ম, তাহলে হা মিম জবর হাম। আচ্ছা, এরপরে এটা কি? এরপর এটা হচ্ছে ফা এবং র। রয়ে যেহেতু সুকুন, সুতরাং তার আগের ফায়ের জের দিয়ে আমাদেরকে এই রটাকে ধরে পড়তে হবে। ফা র জের ফির, ফা র জের ফির। এরপরে আইন সদ জবর আস, আইন সদ জবর আস। আইন আর সদ, সদে যেহেতু সুকুন, সুতরাং তার আগের আইনের জবর দিয়ে এটাকে আমাদের ধরে পড়তে হবে। আইন সদ জবর আস। এরপর এটা আছে হচ্ছে আইন এবং মিম। মিমের উপর যেহেতু সুকুন, তাহলে তার আগের আইনের জবর দিয়ে আমাদেরকে এটা ধরে পড়তে হবে। আইন মিম জবর আম, আইন মিম জবর আম। এরপরে নিচের অস্পষ্ট বর্ণগুচ্ছকে স্পষ্ট করে লিখি ও মুখে মুখে উচ্চারণ করি। এটা অবশ্যই আপনাদেরকে গতদিন আমি বলেছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করার জন্য আমাদের যে পিডিএফটা দেওয়া হয়, সেই পিডিএফটা প্রিন্ট করে সেখানে হাতে লেখা, এটা আপনাদের জন্য সবচেয়ে উপকারী বিষয় হবে। যাই হোক, এখানে একটা বিষয় আমরা একটু শিখে নিই। সেটা হচ্ছে যে হামজা, হামজার উপর একটা সুকুন চিহ্ন হয়েছে। হামজার উপর সুকুন চিহ্নটা হলে উচ্চারণ একটু অন্যরকম হয়। উচ্চারণটা কিছুটা এমন হয় যে হামজার উপর যেন উচ্চারণটা থেমে যাচ্ছে, হামজার উপর যেন উচ্চারণটা থেমে যাচ্ছে এমন। হামজা লাম জবর আল, লামে সুকুন হচ্ছিল, এটাকে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করছিলাম। কিন্তু যখন এখানে হয়েছে যে হামজা হামজা জবর, হামজা হামজা জবর, হামজার উপরেই সুকুন হয়ে গেছে, তখন উচ্চারণটা হামজার উপর কিছুটা থেমে যাওয়ার মতো হবে। মনে হবে যেন আমি উচ্চারণটা থামিয়ে দিচ্ছি। যেমন আমরা সূরা ফিল মশ করেছি, সেখানে শেষের আয়াতটা এমন ছিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল, মাকুল। তো এখানে আমরা মা এরকম একটু ধাক্কা দেওয়ার মতো উচ্চারণ বা একটু থেমে যাওয়ার মতো উচ্চারণ করি। কেন করি? কারণ ওখানে আছে হচ্ছে মিম হামজা জবর মা, হামজার উপর একটা সুকুন আছে। সুতরাং হামজার উপর যখন সুকুন হয়, তখন উচ্চারণটা একটু থেমে যাওয়ার মতো হয়। এখানে আমরা এটা উচ্চারণ করবো হামজা হামজা জবর আ, হামজা হামজা জবর আ, এরকম। এরপরে দেখেন হামজা বা জবর। তো হামজা বা জবর কি হবে? হামজা জবর হয় আ, আর বা মানে যদি ব হয়, তাহলে হামজা বা জবর আব। হামজা তা, তাহলে হামজা তা জবর হবে আত। হামজা সা জবর আস, হামজা জিম জবর আজ, হামজা হা জবর আহ। হামজা জবর আ আর হ মানে হা মানে হচ্ছে হ, তাহলে হামজা হা জবর আহ। হামজা খ জবর আখ, হামজা জবর আ আর খ মানে হচ্ছে খ, আখ। এরপরে হামজা দাল জবর আদ। অনুরূপ ভাবে হামজা জাল জবর আজ, হামজা র জবর আর, হামজা ঝা জবর আজ, হামজা সিন জবর আস, হামজা শিন জবর আশ, হামজা সদ জবর আস, হামজা দদ জবর আদ, হামজা ত জবর আত, হামজা জ জবর আজ, হামজা আইন জবর আ। হামজা জবর আ আর আইন মানে হচ্ছে আ, কিন্তু গলার মাঝখানে। সুতরাং হামজা আইন জবর আ, হামজা হামজা জবর আ আর হামজা আইন জবর আ, গলার মাঝখানে। এই উচ্চারণটা জারি থাকবে, হামজা আইন জবর। আর হামজা হামজা জবর উচ্চারণটা একটু থেমে যাওয়ার মতো, ধাক্কা দেওয়ার মতো উচ্চারণ হবে। এরপর হামজা গইন জবর আগ, হামজা ফা জবর আফ, হামজা কফ জবর আক, হামজা কাব জবর আক, হামজা লাম জবর আল, হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, হামজা ওয়াও জবর আও। হামজা জবর আ আর ওয়াও মানে হচ্ছে ও, আও। হামজা হা জবর আহ। এরপরে হামজা হামজা জবর আ, থেমে যাওয়ার মতো উচ্চারণ। হামজা ইয়া জবর হচ্ছে আই, হামজা ইয়া জবর আই, কারণ হামজা মানে হচ্ছে, হামজা জবর মানে হচ্ছে আ আর ইয়া মানে হচ্ছে রস্বইকার। সুতরাং হামজা ইয়া জবর আই। অনুরূপ ভাবে জের দিয়ে যদি আমরা উচ্চারণ করি, তো হামজা হামজা জের ই, ই, এরকম একটু থেমে যাওয়ার মতো উচ্চারণ। কারণ হামজার উপর সুকুন হলেই সেটা একটু থেমে যাওয়ার মতো উচ্চারণ হয়, হামজা হামজা জের ই। এরপরে হামজা বাজের, হামজা বাজের কি হবে তাহলে? হামজা জের হয় ই আর বা মানে ব, তাহলে ইব। হামজা তাজের কি হবে? হামজা জের হয় ই আর তা মানে হচ্ছে ত, সুতরাং হামজা তাজের ইত।
হামজা সাজের অনুরূপ ভাবে ইস, হামজা জিমজের ইজ, হামজা খজের ইক, হামজা দালজের ঈদ, হামজা জালজের ইজ, হামজা রজের ইর, হামজা ঝাজের ইজ, হামজা সিনজের ইস। এইভাবে হামজা শিনজের ইস, হামজা সজ্জের ইস, হামজা জজের ইদ, হামজা তজের ইদ, হামজা জজের ইদ, হামজা আইনজের ই, হামজা গইনজের ইগ, হামজা ফাজের ইফ, হামজা কবজের ইক, হামজা কাবজের ইক, হামজা লামজের ইল, হামজা মিমজের ইম, হামজা নুনজের ইন, হামজা ওয়াউজের ইউ, ইউ হামজাজের ই আর ও, তাহলে ইউ, হামজা হাজের ই, হামজা হামজাজের ই, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই। আচ্ছা, হামজা ইয়াজের ই এখানে কিন্তু আলাদা উচ্চারণ হয়নি, কারণ হামজাজের ই এটাও একটা রস্বইকার, আর ইয়া সুকুন মানে এটাও একটা রস্বইকার। সুতরাং দুইটা রস্বইকার মিলে একসাথে দীর্ঘইকার হয়ে গেছে শুধুমাত্র ই, এরকম ই এরকম হয়নি, কিন্তু ই এরকম হবে উচ্চারণ। অনুরূপ ভাবে পেশ দিয়ে যদি আমরা উচ্চারণ করি, এই যে যেটা বলছিলাম যে পেশ এবং কমার মতো দেখতে সুকুন, এটার ক্ষেত্রে পার্থক্য কি, এখানে কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন যে প্রথম হামজার উপর এটা হচ্ছে পেশ, এই পেশের মাথাটা কিন্তু ফাঁকা একটু গোল, আর পরের হামজার উপর এটা হচ্ছে সুকুন, এটার মাথাটা কিন্তু এরকম ফাঁকা বা গোল নাই। সুতরাং এটা আমরা কিভাবে উচ্চারণ করবো, হামজা পেশ হয় উ, আর হামজাতে সুকুন থাকলে একটু থেমে যাওয়ার মতো ভাঙা উচ্চারণ হয়, সুতরাং হামজা হামজা পেশ উ, হামজা হামজা পেশ উ, এরকম বলতে হবে। অনুরূপ ভাবে হামজা বা পেশ উব, হামজা পেশ হয় উ, আর বা মানে হচ্ছে ব, সুতরাং হামজা বা পেশ উব, হামজা তা পেশ উত, হামজা পেশ উ আর তা মানে হচ্ছে ত। অনুরূপ ভাবে হামজা সা পেশ উস, হামজা জিম পেশ উজ, হামজা হা পেশ উহ, হামজা খ পেশ উক, হামজা দাল পেশ উদ, হামজা দাল পেশ উজ, হামজা র পেশ উর, হামজা ঝা পেশ উজ, হামজা সিন পেশ উস, হামজা শিন পেশ উস, হামজা সদ পেশ উস, হামজা দদ পেশ উদ, হামজা ত পেশ উত, হামজা দ পেশ উজ, হামজা আইন পেশ উ, উ, হামজা গইন পেশ উগ, হামজা ফা পেশ উফ, হামজা কফ পেশ উক, হামজা কাপ পেশ উক, হামজা লাম পেশ উল, হামজা মিম পেশ হামজা নুন পেশ উন, হামজা ওয়াও পেশ উ। এখানে কিন্তু উ এইরকম না, উ এইরকম না, বরং হামজা ওয়াও পেশ উ। কেন? কারণ হামজা পেশ উ এটা হচ্ছে একটা হ্রস্ব উকার, আর ওয়াতে যখন সুকুন হচ্ছে এটাও একটা ও বা হ্রস্ব উকার হিসাব করতে পারি আমরা। তো হ্রস্ব উকার মিলে শুধুমাত্র দীর্ঘ উকার হয়ে যাবে। সুতরাং হামজা ওয়াও পেশ উ এইরকম না, বরং হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ এরকম। এরপর হামজা হা পেশ উ, হামজা হামজা পেশ উ, হামজা হামজা পেশ উ, হামজা ইয়া পেশ উই, কারণ হামজা পেশ উ আর ইয়া মানে হচ্ছে হ্রস্ব ইকার, তাহলে হামজা ইয়া পেশ উই। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা শিখবো, সুকুনের ক্ষেত্রে একটা বিষয় আছে, স্পেশাল একটা বিষয় আছে, বিশেষ একটা কায়দা আছে সুকুনের ক্ষেত্রে 5টা হরফের জন্য। সেই কায়দাটার নাম হচ্ছে কলকলা। কলকলা, কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া, ধাক্কা দিয়ে পড়া বা প্রতিধ্বনি করা। কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া বা প্রতিধ্বনি করা। কলকলার হরফ আছে হচ্ছে 5টা। এই 5টা হরফে যদি সুকুন হয়, এই 5টা হরফে যদি সুকুন হয়, তাহলে এই 5 হরফকে ধাক্কা দিয়ে পড়তে হয়, এটার নামই হচ্ছে কলকলা। আপনারা খেয়াল করে থাকবেন যখন আমরা সূরা ইখলাস পড়ি, তখন সেখানে কিন্তু আমরা এইভাবে পড়ি যে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এই যে দাল, দালে শেষে আহাদ, এইরকম করে আমরা প্রতিধ্বনি করছি, যেটাকে আমরা বলছি ইকো। মাইকে যেমন কথা বললে একটা কথা 2 বার 3 বার বাজে, এই যে 2-3 বারের মতো করে উচ্চারণটা আসে, এই উচ্চারণটাকে আমরা বলছি কলকলা। আহাদ, আল্লাহুস সামাদ, সামাদ, এই যে দালে ধাক্কা দিয়ে উচ্চারণ করছি, এই ধাক্কা দেওয়ার নামই মূলত কলকলা। তো এই কলকলার হরফ আছে হচ্ছে 5টা। আমরা যদি সিরিয়ালি বলি তাহলে বা জিম দাল ত কফ, বা জিম দাল ত কফ। আচ্ছা, অথবা কেউ যদি পড়ে কফ তো বা জিম দাল,
যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন আপনারা। মোট 5টা বর্ণ, বা, জিম, দাল, ত, কফ। যদি আমরা একবার দুইবার বলি তাহলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। বা, জিম, দাল, ত, কফ, এই 5 হরফে যদি কখনো সুকুন হয়, এই 5 হরফের উপর যদি কখনো সুকুন হয় তাহলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আচ্ছা, যেমন এই যে কফের উপর আমরা একটা সুকুন লিখলাম, তো এই বা কফ জবর বাক্য, বাক্য এরকম উচ্চারণ করতে হবে। বা কফ জবর বাক্য এরকম উচ্চারণ করতে হবে। এরপরে হামজা, এরপরে তোয়ার উপর যদি আমরা একটা সুকুন দিই, তো তোয়া যেহেতু কলকলার হরফ, 5টা হরফের মধ্যে একটা, সুতরাং হামজা তোয়াজের ইয়ুক্ত, ইয়ুক্ত এরকম মনে হচ্ছে যেন তোয়াটাকে আমরা একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করছি, ইয়ুক্ত, ইয়ুক্ত এরকম। এরপরে হচ্ছে হা বা বেশ হুব, 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 হা বা বেশ হুব, হা বা পেশ হুব, এই বায়ের উপর আমরা একটা ধাক্কা দিচ্ছি, এটা হচ্ছে কলকলা। ফা জিম জের ফ্রিজ, ফা জিম জের ফ্রিজ, ফা জিম জের ফ্রিজ। আচ্ছা, এটা হচ্ছে কলকলা। আচ্ছা, এরপরে আইন দাল পেশ উদ, আইন দাল পেশ উদ, এটা হচ্ছে কলকলা, কারণ দালের সুকুন হচ্ছে। সুতরাং কলকলা হবে কখন? যখন বা, জিম, দাল, ত, কফ এই 5 হরফে সুকুন থাকবে, তখন সেই 5 হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে। এই কায়দার নাম হচ্ছে কলকলা। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে প্রথম যে কফ তোয়া, এই কফ তোয়া এর উচ্চারণটা যখন আমরা কলকলা করছি, ধাক্কা দিচ্ছি, তখন উচ্চারণের সময় মুখটা কিছুটা গোল হচ্ছে। কারণ আমরা জানি যে এই প্রথমে একেবারে হরকতের উচ্চারণ করার সময় আমরা পড়েছি যে 8টা হরফে জবরের উচ্চারণে আকার উচ্চারণ করতে হয় না, এই হরফগুলোকে সাধারণত মোটা হরফ বলি। তো এই কফ তোয়া কিন্তু সেই 8টা হরফের মধ্যে 2টা হরফ, কফ তোয়া। তো সুতরাং কফ তোয়া এর উপর যখন সাকিন হয় তখন উচ্চারণটা আসলে ওইরকম একটু মুখটা গোল করে উচ্চারণ করতে হয়। সুতরাং এটার কলকলাটা হয় একটু উপরের দিকে, উচ্চারণটা হয় একটু উপরের দিকে। বাক্য মনে হচ্ছে কো, বাক্য একটু জবরের দিকে উচ্চারণ করছি আমরা, বাক্য। হামজা তজের ইয়ুক্ত, ত, এরকম ত এর উচ্চারণটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি আমরা। আর বা, জিম, দাল এই 3টা বর্ণ কিন্তু এইরকম না যে এগুলোতে আকার হতো না, এগুলো হচ্ছে চিকন হরফ। তো এই হরফগুলো কলকলা করার সময় আমাদেরকে একটু জেরের দিকে মানে নিচের দিকে উচ্চারণটা নিতে হবে, ধাক্কাটা দিতে হবে। যেমন হা বা পেশ হুব, এরকম না, বরং হা বা পেশ হুব, হুব। মনে হচ্ছে যেন উচ্চারণটাকে, বাইরের উচ্চারণটাকে কিছুটা আমি জেরের দিকে নিয়ে যাচ্ছি। হুব এ, এ এইদিকে যাচ্ছে উচ্চারণটা। ফাজিম জের ফিজ, ফিজ, ফিজ এরকম না কিন্তু, কিন্তু বা কব জবর বাক্যে এরকম না, বাক্য, বাক্য এইরকম। আচ্ছা, যদিও আমি কিন্তু আসলে বোঝানোর জন্য এইভাবে অতিরিক্ত উচ্চারণটুকু করছি যে বাক্যে, হুবে এইরকম, কিন্তু এরকম তো উচ্চারণ না কলকলার। মানে কোন দিকে উচ্চারণটা যাচ্ছে এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। তাহলে কফ এবং ত এটার উচ্চারণটা যাবে কিছুটা জবরের দিকে, উপরের দিকে, বাক্য, ইক। আর হা বা পেশ হুব, এটা যাবে কিছুটা জেরের দিকে, হুব, ফিজ, উদ এরকম। আচ্ছা, এরপরে কলকলা দিয়ে কিছু, কলকলার জন্য প্র্যাকটিস করার জন্য কিছু শব্দ দেওয়া হয়েছে এখানে। আহাদ, দালে যেহেতু সুকুন হয়েছে সুতরাং কলকলা হবে আহাদ। এরপর এটা কলকলা হবে হামজা বা জবর আব, বা কলকলার হরফ, সুতরাং আব, আব তার এইরকম উচ্চারণ হবে, কলকলা। এরপর এটা হামজা তো জবর আত, আত আমা, আত আমা এরকম উচ্চারণ হবে। এরপর ইয়া জিম জবর ইয়াজ, জিম কলকলার হরফ, সুতরাং জিমে সুকুন হওয়ার কারণে কলকলা করতে হবে, ইয়াজআল। এরপরে সদ জবর স, মিম দাল জবর মাদ, সামাদ কলকলা করতে হবে। আচ্ছা, এরপরে কফে কলকলা হয়েছে কারণ কফে সুকুন আছে, ইয়কতারাবা, ইয়কতারাবা এরকম কলকলার আরো অনেক উদাহরণ আছে। আর সুকুনযুক্ত হরফ দিয়ে অনেক উদাহরণ আছে যেগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ।